সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য 2025 সালের সিলেবাস অনুসারে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে যে থিওরি রয়েছে সেই থিওরি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা গণিতের অংশ নিয়েও কিছুটা আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে। আমি চাচ্ছি যে পর্যায়ক্রমে সকল বিষয়গুলো শেষ করার জন্য। তো গত পর্বে আপনারা এখানে পার্ট 2 দেখেছেন এবং এখানে পার্ট এ রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, পার্ট এ 1 এবং পার্ট 2 এটি অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং আজকের এই 32 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এখানে আপনারা 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র 155 টাকায় নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাব। হিসাব রক্ষণ পদ্ধতিতে কিছু ভুল মিলে ধরা পড়ে না, যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নীতিগত ভুল এবং অপরটি হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুল: হিসাব রক্ষণের নীতিমালা না মেনে লেনদেন লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে। যেমন বিলম্বিত বিজ্ঞাপনকে সম্পত্তি হিসেবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখানো হয়, কারণ বিলম্বিত বিজ্ঞাপনের প্রভাব একদিকে হিসাবকালের উপর বণ্টিত হয়, কিন্তু ব্যয় হিসাবে দেখানো হলে তা শুধুমাত্র একটি বছরের উপর দেখানো হয়। এরপর রয়েছে করণিক ভুল। করণিক ভুল 4 প্রকার: বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল। আপনারা এগুলো দেখে নেবেন একটু। বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল কাকে বলে এবং বেদাখিলার ভুলগুলো কাকে বলে। এরপর আমরা দেখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, স্থায়ী লিপিবদ্ধকরণ, আর্থিক অবস্থা নিরূপণ, জালিয়াতি রোধ, লাভ ক্ষতি নির্ণয়, মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব তথ্যের ব্যবহারকারী কারা আলোচনা করা। হিসাব তথ্যের ব্যবহারকারীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, অন্যটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা কারা? প্রথমে রয়েছে মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, অভ্যন্তরীণ প্রশিক্ষক প্রতিষ্ঠানের স্বার্থে হিসাব বিজ্ঞানের বিভিন্ন তথ্য ব্যবহার করে থাকেন। এখন আমরা দেখব বাহ্যিক ব্যবহারকারীরা কারা রয়েছেন। সরকার, ঋণদানকারী, বিনিয়োগকারী। অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আমি পয়েন্টগুলো এখানে বলে দিচ্ছি। হিসাব বিজ্ঞান এবং অর্থনীতির সাথে সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে পরিসংখ্যানের সম্পর্ক, হিসাব বিজ্ঞান এবং কার্য গবেষণা। এখানে আমরা 4টি বিষয়ের সাথে সম্পর্ক কিন্তু আলোচনা করেছি। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। হিসাব সমীকরণের ব্যাখ্যা দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। A = L + OE। এ হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি, L = লায়াবিলিটিস দায়, OE হচ্ছে ওনার্স ইকুইটি। এগুলো সংজ্ঞা এখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখব হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব আলোচনা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। A = L + P অর্থাৎ অ্যাসেটস, লায়াবিলিটিস এবং প্রোপাইটরশিপকে অনেক সময় এটিকে বলা হয়, অর্থাৎ স্বত্বাধিকারী। উপরের উল্লেখিত হিসাব সমীকরণে অর্থাৎ A = L + P এর P কে যদি মূলধন ধরা হয় এবং C এর বৃদ্ধি বা হ্রাসের বিচার করা হয়, তাহলে সমীকরণ বাড়িয়ে নেওয়া হয়, তা বর্ধিত রূপ হবে A = L + C + I - E। এখানে I = ইনকাম, E = হচ্ছে এক্সপেন্স বা ব্যয়। সমীকরণের বাম দিকের বিষয় A = অ্যাসেট, সম্পত্তি বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। এরপর লায়াবিলিটিস বা দায়, বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। ক্যাপিটাল বা মূলধন, বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। এই লাইনটি 2বার হয়েছে। তো অবশ্যই আপনারা এটি দেখে নেবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
এবং কোনটি বৃদ্ধি পেলে ডেবিট ক্রেডিট হবে এটি এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব দুতরফা দাখিলা পদ্ধতির যে সুবিধাগুলো সেগুলো একটু আমরা দেখে নেই। গাণিতিক শুদ্ধতা প্রমাণ, হিসাব সম্মত, পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি, জবাবদিহিতা সৃষ্টি, চুরি এবং জালিয়াতি রোধ। তো এখানে আমরা 5টি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা নিয়ে আলোচনা করেছি। আপনারা 2 থেকে 3 বার যদি এটি পড়েন সেক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু আয়ত্তে এসে যাবে, আপনারা অন্ততপক্ষে লিখতে পারবেন। বিভিন্ন প্রকার হিসাবের এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে পদ্ধতি সেটি প্রথমেই রয়েছে প্রাচীন পদ্ধতি বা প্রচলিত সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতি। তো প্রাচীন পদ্ধতির যে হিসাব সিস্টেম বা পদ্ধতি সেটি আমরা একটু দেখে নিই। ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট হচ্ছে সুবিধা গ্রহণকারী, ক্রেডিট হচ্ছে সুবিধা প্রদানকারী। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। নামিক বা আয়বাচক হিসাবের ক্ষেত্রে ব্যয় বা লোকসান হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট। আর আধুনিক পদ্ধতিতে হিসাব সমীকরণের ভিত্তিতে, এটি তো আমরা আগেই আলোচনা করেছি, এটি অবশ্যই আপনারা কিছুক্ষণ আগে যেটি আলোচনা করলাম সেটি কিন্তু এখানে সরাসরি এসেছে। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এবং সেই সাথে পরীক্ষায় বারবার যে প্রশ্নটি এসেছে, খতিয়ানকে সকল বহির রাজা বলা হয় কেন? খতিয়ানকে সকল বহির রাজা বলার কারণ নিচে দেওয়া হলো। তুলনামূলক বিচার বিশ্লেষণ, শ্রেণীবিন্যাস, গাণিতিক শুদ্ধতা যাচাই, স্থায়ী লিপিবদ্ধকরণ, ভুল ত্রুটি জালিয়াতি রোধ। এগুলো হচ্ছে খতিয়ানকে রাজা বলার পেছনে যে কারণগুলো রয়েছে, সেই খতিয়ানকে রাজা বলার পেছনে কারণগুলো। খতিয়ান হিসেবের পাকা বই এবং লেনদেনের স্থায়ী ভাণ্ডার, তাই খতিয়ানকে সকল বহির রাজা বলা হয়। হিসাব কাকে বলে? হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো এখানে হিসাবের যে সংজ্ঞাটি সেটি দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। তো আমরা এখন দেখব ব্যক্তি হিসাবের যে শ্রেণী বিভাগ, ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের মধ্যে দেনাদার এবং পাওনাদার, সংজ্ঞাগুলো এখান থেকে দেখে নেবেন। অব্যক্তিবাচক হিসাবের মধ্যে সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব রয়েছে। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই বলতে কি বোঝো? এ পদ্ধতিতে প্রধান কেশিয়ার ছোট কেশিয়ারকে একটি নির্দিষ্ট সময়ে খুচরা ব্যয় নির্বাহের জন্য কিছু পরিমাণ টাকা অগ্রিম প্রদান করে থাকে। একটি নির্দিষ্ট সময় খুচরা খরচের বিবরণী প্রধান কেশিয়ারের নিকট পেশ করা হয়। প্রধান কেশিয়ার খুচরা খরচের ভাউচার যাচাই বাছাই করে তা বুঝে নেন এবং যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা ছোট কেশিয়ারকে প্রদান করে থাকেন। সুতরাং যে বইতে প্রধান কেশিয়ারের নিকট থেকে অগ্রিম প্রাপ্ত অর্থ ডেবিট পাশে এবং খরচসমূহ বিশ্লেষণপূর্বক ধরে ক্রেডিট পাশে রেকর্ড করা হয় এবং নির্দিষ্ট সময়ে ব্যয়িত হবে সমপরিমাণ অর্থ প্রধান কেশিয়ারের নিকট হতে গ্রহণ করা হয়, তাকে অগ্রদত্ত খুচরা নগদান বই বলা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। খুবই গুরুত্বপূর্ণ। সঠিক হিসাব রক্ষণ, নির্ভুলতা প্রমাণ, ভুল সংশোধন, অমিলের কারণ কারণ বের করা, বাদ পড়া লেনদেন লিপিবদ্ধকরণ, নিরীক্ষকের তৃপ্তি লাভ, জালিয়াতি রোধ। তো এখানে আমরা 7টি কিন্তু প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কিন্তু আলোচনা করেছি। এরপর হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্তের পার্থক্যের কারণ। আমরা একটু কারণগুলো দেখে নিই। জমাকৃত চেক এখনও আদায় হয়নি, গ্রাহকের পক্ষে ব্যাংক থেকে পরিশোধ, ইস্যুকৃত চেক উপস্থাপন, আমানতকারী ভুল, একাধিক হিসাব, চেক এবং প্রাপ্য বিলের অমর্যাদা, হিসাব রক্ষকের ত্রুটি, ব্যাংক জমা সুদ ইত্যাদি। নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন উপযোগী প্রশ্ন। আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করব না, তাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। স্ক্রিনশট দিয়ে আপনারা পড়তে পারবেন। এরপর হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। অসম্পূর্ণ পদ্ধতি, গাণিতিক শুদ্ধতা, সঠিক লাভ লোকসান নির্ণয়ের সমস্যা, প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ে সমস্যা, ভুল ত্রুটি নিরূপণে সমস্যা। আরেকটি রয়েছে কারচুপি এবং জালিয়াতি। একতরফা দাখিলা পদ্ধতির ধারণা এবং প্রয়োগ ক্ষেত্র। প্রথমে আমরা একতরফা দাখিলা পদ্ধতির যে সংজ্ঞা সেটি এখানে আলোচনা করেছি এবং একতরফা দাখিলা কোন কোন জায়গায় বা কোন কোন প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়, যেমন দর্জির দোকান, সেলুন, ছোট আয়তনের মেরামতের দোকান, ছোট হোটেল ইত্যাদি ক্ষেত্রে।
কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করা হয়। এরপর আমরা একটি পার্থক্য দেখব, সেটি হচ্ছে কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে পার্থক্য। এখানে আমরা 5টি পার্থক্য আলোচনা করেছি, অবশ্যই এটি আপনারা একটু দেখে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি অনেক পরীক্ষাতে কিন্তু বারবার চলে এসেছে, সেটি হচ্ছে সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। তো আপনারা এই প্রশ্নের উত্তরটি যদি 2 থেকে 3 বার একটু রিডিং পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেখার মতো একটা ক্যাপাসিটি চলে আসবে। ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে প্রতিষ্ঠানের নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পার্থক্যের একটি বিবরণী। জাবেদা এবং খতিয়ানের যে পার্থক্য, আমরা এখানে 6টি পার্থক্য দিয়েছি জাবেদা এবং খতিয়ানের, আপনারা অবশ্যই এটি দেখে নেবেন। বৈষয়িক বিবৃতি এবং উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নটি। এখানে 4টি পার্থক্য কিন্তু আমরা উল্লেখ করেছি, আপনারা অবশ্যই এটি দেখে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা এটি একটু শেষে দিয়েছি, মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, সততা এবং দায়িত্ববোধের বিকাশ, ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ববোধ সৃষ্টি, জালিয়াতি প্রতারণা প্রতিরোধ, সঠিক দেনা পাওনার তথ্য প্রদান। এখানে আমরা 6টি পয়েন্ট কিন্তু আলোচনা করেছি, যা মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা হিসেবে আলোচনা করা হয়। এরপর মূল্য সংযোজন কর বা ভ্যাটের একটি সংজ্ঞা আপনারা অবশ্যই এখান থেকে পড়ে নেবেন। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো রয়েছে এখানে। এটি অবশ্যই আপনারা একটি স্ক্রিনশট নিয়ে 2-4 বার পড়বেন, আশা করি আপনারা ভালো একটি ধারণা পেয়ে যাবেন এখান থেকে। তো পরবর্তী ভিডিওতে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। তো সেই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল 155 টাকায় পেতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করতে পারেন।